এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি হলো, তুই যাচ্ছিস না কেন? আমি আজ যাব না, থাকবো তোর বাড়িতে। কেন, আমার বাড়িতে কি তোর? ইমাদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, দুহাত তুলে হাই তুলতে তুলতে বলল, এমনি যেতে ইচ্ছে করছে না, শরীর ক্লান্ত। তোর ক্লান্ত শরীর নিয়ে তুই নিজের বাড়িতে যা, আমার বাড়িতে তোর থাকার জায়গা হবে না আজ। ইমাদ চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল, সাথে সাথে কাঁদো কাঁদো হয়ে বলল, তুই এতটা পাষাণ হতে পারলি কিভাবে বিভান? আমি তোর ভাই লাগি ভাই। ভাইয়ের শরীর ক্লান্ত, কোথায় তুই আরো নিজে থেকে বলবি এই শরীর নিয়ে বাড়ি ফিরে যাওয়ার দরকার নেই, তা না আরো দূর দূর করে তাই দিচ্ছিস। পরপর ইমাদ তাকালো রূপন্তীর পানে, আবার বলল, কি রূপন্তী, আমি ঠিক বলছি না? রূপন্তী অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। সে নিজেই তো আশ্রিত এ বাড়িতে, সে আবার কি বলবে? আবার কিছু না বললেও খারাপ দেখায়। মেয়েটা ঢোক গিলল, মুখে কিছু না বলে উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় জানালো ইমাদের কথা। বিভানের ক্রোধও বাড়ল সাথে সাথে। আগে থেকেই ক্রোধে পরিপূর্ণ ছিল হৃদয়, এখন সে ক্রোধের যোগ হলো নতুন মাত্রা। সর্পের ন্যায় ফোঁস ধ্বনি তুলে কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, শুধুমাত্র এই বাড়িতে কেন, আমার মাথায় উঠে থাক, সমস্যা কি? কথাটা বলে আর এক মুহূর্ত সে দাঁড়ালো না বসার কক্ষে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই গটগট করে চলে গেল নিজ কক্ষে। ইমাদ খুশি হলো, হাসি হাসি মুখে সে রূপন্তীকে বলল, ধন্যবাদ। রাত্রি গভীর, চারিদিকে জনমানবের সারা শব্দ নেই কোনো। দিনের আলোয় ব্যস্তময় শহরটা যেন এই মুহূর্তে ডুব দিয়েছে নিস্তব্ধতায়। এই নিস্তব্ধতাকে ঠেলে এই গভীর রাত অবধি নিজের জামা কাপড় বই খাতা গুছোচ্ছিল রূপন্তী। কাল বাদে পরশু বা তার পরের দিন হোস্টেলে উঠবে সে, সুতরাং এখনই সবটা গোছগাছ করতে হবে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে গোছাতে হঠাৎ পানি পিপাসা লাগলো রূপন্তীর। বিছানার পাশে টেবিলটার পানে তাকিয়ে দেখলো জগটা খালি, এক ফোঁটা পানি অবশিষ্ট নেই জগে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। রান্নাঘর থেকে জগে পানি ভরে আবার কক্ষের পানে পা বাড়াতেই হুট করে সম্মুখে পড়ল কেউ। হকচকিয়ে উঠল মেয়েটা, বুকের ভেতরটা যেন ধরফর করে উঠল। এই মাঝরাতে আবার কে এখানে? রাতে রূপন্তীর কক্ষে হানা দেওয়া সেই লোক নয় তো? মেয়েটার হৃদয় ভীত হলো। দ্রুত মোবাইল জ্বলতে থাকা আলোটা নিক্ষেপ করলো সম্মুখে। দেখা গেল ইমাদকে। ঘুম ঘুম ফোলা ফোলা চোখ মুখ নিয়ে তাকিয়ে রয়েছে তার পানেই। রূপন্তী স্বস্তির নিঃশ্বাস ফেলল, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আপনি এত রাতে এখানে? পানি খেতে এসেছিলাম, তুমি এখানে? রূপন্তীর হাতে জগ দেখল, হেসে বলল, আমি পানি খেতে এবং নিতে এসেছিলাম। তখনই লাইব্রেরি থেকে বেরিয়ে এলো বিভান। অস্থির লাগছিল, ঘুম আসছিল না, তাই লাইব্রেরিতে গিয়েছিল বই পড়ে একটু সময় অতিবাহিত করার তাগিদে। কিন্তু সেখান থেকে বেরিয়েই এত রাতে যে এমন একটা দৃশ্য দেখবে কল্পনা করতে পারেনি। বিভান দূর থেকে স্পষ্ট রূপে শুনতে পায়নি ইমাদ এবং রূপন্তীর কথোপকথন, তবে এত রাতে দুজনকে সাথে দেখে বুকের ভেতরটা যেন হুহু করে উঠল। মনে হলো কেউ বড় বড় নখযুক্ত হাত দ্বারা খামচে ধরেছে তার বুকের ভেতরের ছোট্ট মাংসপিণ্ডটা। বিভান হাঁসফাঁস করল, পিছন মুড়ে আবার ছুটে গেল লাইব্রেরির কক্ষে। রূপন্তী আর ইমাদকে একসাথে দেখে যেন দম বন্ধ হয়ে আসতে চাইছিল তার। ক্রোধের তুলনায় হারানোর ভয় হচ্ছিল বেশি। বক্ষ স্থল জুড়ে নিদারুণ ব্যথা ছেয়ে গেছে। এমন কেন হচ্ছে? তবে কি সত্যিই বিভান ভালোবাসে রূপন্তীকে? ছেলেটা এ পর্যায়ে এসে বুঝল সে রূপন্তীকে ভালোবাসে, তাও অল্প স্বল্প ভালোবাসা নয়, উন্মাদের ন্যায় ভালোবাসা। বিভান নিজের মনের কথা সবটা বুঝতে পারলেও মানতে চাইল না। শত্রুর মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক কিভাবে সম্ভব? যেখানে সালাম হোসেনকে দেখলেই নিজের বাবা মায়ের মৃতদেহের কথা স্মরণে আসে, সেখানে তার মেয়েকে ভালোবাসতে কিভাবে পারল? শেষ পর্যন্ত নিজের বাবা মায়ের হত্যাকারীর মেয়েকে ভালোবাসলো বিভান। এবার নিজের ওপর নিজের ক্রোধ জন্মালো, ধিক্কার জানালো নিজেকে নিজে। তবে এভাবে হলে তো চলবে না। যেভাবেই হোক ওই মেয়েটাকে তার ভুলতে হবে, জীবন থেকে উপড়ে ফেলতে হবে। এর জন্য সর্বপ্রথম করণীয় রূপন্তীর থেকে দূরে থাকা। মেয়েটার সাথে দূরত্ব বাড়লে, কথা না বললে, না দেখা হলে হয়তো ধীরে ধীরে ভুলে যেতে পারবে। হৃদয়ের অনুভূতিরাও মরে যাবে একটু একটু করে।
সময় গতিশীল, সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে গোটা একটা দিন। এক বাড়িতে থাকলেও এর মধ্যে বিভান এবং রূপন্তীর দেখা সাক্ষাৎ হয়নি মোটেও। বিভান এড়িয়ে চলছিল মেয়েটাকে, আর মেয়েটাও একটু দূরে দূরেই থেকেছে। কিন্তু এখন তো আর দূরে থাকলে চলবে না। আজ রূপন্তী হোস্টেলে উঠবে, যাওয়ার পূর্বে অন্তত বিভানকে তার বলে যাওয়া উচিত। এতদিন এক বাড়িতে ছিল, এখন সে বাড়ি ছেড়ে দিচ্ছে। অবশ্যই এ বিষয়ে বাড়ির মালিকের থেকে বিদায় নেওয়া আবশ্যক। রূপন্তী নিজের লাগেজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। এদিক ওদিক তাকিয়ে খুঁজল বিভানকে। না, বাইরে কোথাও নেই লোকটা। হয়তো নিজের কক্ষে ঘাপটি মেরে রয়েছে। এছাড়া এত সকালে আর যাবেই বা কোথায়? রূপন্তী এগিয়ে গেল বিভানের কক্ষের পানে, হাত উঁচিয়ে ধাক্কা দিল বন্ধ দরজায়। প্রথমবার দরজা খুলল না। মেয়েটা একটু সময় নিয়ে আবারও ধাক্কা দিল। অমনি খুলে গেল দরজাটা। সম্মুখে প্রকট হলো বিভান। সদ্য গোসল সেরেছে বোধহয় ছেলেটা। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ফর্সা কপাল জুড়ে। শরীরে জড়ানো ঢিলে ঢালা টি শার্টটার ও মাঝে মাঝে কিছু অংশ ভেজা। গলায় মুক্তদানার ন্যায় বিন্দু বিন্দু পানি স্পষ্ট। কিঞ্চিত সময়ের জন্য থমকে গেল রূপন্তী। দিন দুনিয়া ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বিভানের পানে। ছেলেটা এই সকাল সকাল তাও লাগেজ হাতে নিয়ে রূপন্তীকে নিজ কক্ষের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো বেশ। কপালে ভাঁজ ফেলে শুধালো, কি সমস্যা, কোথায় যাচ্ছ? রূপন্তীর ঘোর কাটল। ভেতরে ভেতরে কিছুটা লজ্জা পেল মেয়েটা। ইস, একজন মেয়ে হয়ে কেমন হ্যাংলার মতো সে এতক্ষণ তাকিয়েছিল বিভানের পানে। লজ্জা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে জবাব দিল, আমি চলে যাচ্ছি। না, বিভানের কপালে ভাঁজ গাঢ় হলো। চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? এর মধ্যে এদেশে পড়াশোনার স্বপ্ন শেষ, দেশে ফিরে যাওয়ার পায়তারা করছো নাকি? না, আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হোস্টেলে সিট পেয়েছি, এখন থেকে সেখানেই থাকবো আমি। বিভান চমকালো। রূপন্তী এ বাড়ি ছেড়ে দিবে? হ্যাঁ, গত রাতেও ছেলেটা ভেবেছে তাকে এই মেয়ের থেকে দূরে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে এসে মেয়েটার দূরে যাওয়ার কথা শুনে যেন হৃদয়ে জ্বলে উঠল। অস্থিরতায় ছেয়ে গেল তার মন প্রাণ। বিভান চেয়েছিল রূপন্তীর থেকে দূরে থাকতে, তাই বলে মেয়েটা এ বাড়ি ছেড়ে চলে যাবে এমনটা চায়নি। তাছাড়া বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রয়োজনই বা কি? থাক না, এ বাড়িতে মেয়েটা তাদের দেখা সাক্ষাৎ না হোক, তবুও পাশাপাশি থেকে যাক। বিভান জোরে একটা নিঃশ্বাস নিল। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, সকাল সকাল ঝামেলা না করে নিজের রুমে ফিরে যাও। রূপন্তী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, আমি এ বাড়ি ছেড়ে হোস্টেলে উঠবো আজ। এখানে ঝামেলার কি আছে? বিভান এবার নিজ কক্ষ থেকে পুরোপুরি বেরিয়ে এলো বাইরে। কক্ষের দরজাটা একটু চাপিয়ে দিয়ে বলল, এখানে তো থাকো আমার আশ্রয়ে, খাওয়া পড়াটাও অনেকটা আমার দান। তা হোস্টেলে উঠে সব দিক চালাবে কিভাবে একবার ভেবে দেখেছো? সেসব ব্যবস্থা হয়ে গেছে। পার্ট টাইম জব নিয়েছি আমি। এখন আর আপনার খাওয়া পড়া বা দানের কোনো প্রয়োজন নেই। রূপন্তীর থমথমে কণ্ঠস্বর। ভ্রু কুচকালো বিভান। তার অগোচরে তবে মেয়েটা আগেই সবকিছু ঠিক করে রেখেছে, এখন এসেছে শুধুমাত্র বিদায় নিতে। বিভানের হৃদয়ে ক্রোধের সঞ্চার ঘটল। মেয়েটা তার বাড়িতে থেকে তার খেয়ে পড়ে এভাবে তাকে উপেক্ষা করলো। গোপনে গোপনে নিজের থাকার ব্যবস্থা ঠিক করলো, চাকরি জোগাড় করলো, অথচ তাকে কিছুই জানালো না। কিছুটা রুক্ষ কণ্ঠেই বলল বিভান, তোমার এই বাড়ি থেকে কোথাও যাওয়া হচ্ছে না, যাও রুমে যাও। আমি আপনার কাছে অনুমতি নিতে আসিনি, এসেছি নিজের সিদ্ধান্ত জানাতে, বিদায় জানাতে। সুতরাং আপনি বলবেন আর আমি সুরসুর করে রুমে চলে যাব, এটা ভাবাও আপনার বোকামি। বিভান কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, তুমি হয়তো অনুমতি নিতে আসনি, তবে আমার অনুমতি ব্যতীত এ বাড়ির বাহিরে পা রাখার দুঃসাহস তুমি করো না মেয়ে, তবে ফল কিন্তু মোটেই ভালো হবে না। রূপন্তীর দৃষ্টি তীক্ষ্ণ হলো। ভারী কণ্ঠে সে বলল, কোন অধিকারে আপনি এসব কথা বলছেন? আপনি আমার কে, বা আমার জীবনে আপনার অধিকার কি যে আপনার থেকে অনুমতি নিয়ে আমার সব কাজ করতে হবে? থামলো রূপন্তী, আবার বলল, তাছাড়া আপনি তো চাননি আমি এ বাড়িতে থাকি। প্রথম দিন রাতের আধারে বের করে দিলেন এ বাড়ি থেকে, তারপর আবার ফিরিয়ে এনে অপমানের উপর অপমান। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শুনে তো আপনার আরো খুশি হওয়ার কথা, তা নয় বাধা দিচ্ছেন।
রূপন্তীর এতগুলো কথার কোনোটাই যেন শুনতে পায়নি বিভান। শুধুমাত্র তার কর্ণের নিকট ঝংকার তুলে যাচ্ছে অধিকার শব্দটা। সত্যিই তো, তার কি অধিকার রয়েছে রূপন্তীর জীবনে? তারা দুজন সম্পূর্ণ আলাদা সত্তার দুটো মানুষ। একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরে থাক, সামান্য ভালো সম্পর্কটুকুও নেই। তবে সে কোন অধিকারে মেয়েটাকে নিয়ে কথা বলবে? তারপর এতদিন এ বাড়িতে ছিল বলে যতটুকু অধিকার খাটাতে পেরেছে, জোরপূর্বক নিজের মতামত মেয়েটার ওপর চাপিয়ে দিতে পেরেছে, এখন তো তাও পারবে না। বিভানের হৃদয়ে অস্থিরতা বাড়ল। সে যে করেই হোক আটকাতে চাইল রূপন্তীকে, তবে বিবেক তাকে বাধা দিল। তাকে জানান দিয়ে বিবেক বলল, কেন রূপন্তীকে সে আটকাবে? শত্রুর মেয়েকে আটকে তার লাভ কি? তাছাড়া ধীরে ধীরে মেয়েটার প্রতি বিভানের অনুভূতি প্রগাঢ় রূপ ধারণ করেছে। এই অনুভূতি থেকে বাঁচতে হলে বিভানের দূরে সরতে হবে ওই মেয়েটির থেকে। সেখানে যখন মেয়েটি নিজে থেকেই চলে যেতে চাইছে, তখন তাকে আর আটকানো উচিত নয়, চলে যেতে দেয়া উচিত। বিভান শুনল নিজের বিবেকের কথা। অবশ্য মনুষ্য জাতি এই ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রচলন বোধহয় সৃষ্টির জন্মলগ্ন থেকে। যখন তাদের বিবেকের কথা শোনা উচিত তখন তারা আবেগকে গা ভাসায়, আর যখন তাদের আবেগের কথা শোনা উচিত তখন তারা বিবেকের প্রাধান্য দেয়। এই যেমন আজ আবেগের কথা শুনে রূপন্তীকে এ বাড়িতে আটকে দেওয়া উচিত কার্য হলেও বিভান শুনল বিবেকের কথা। ছোট্ট করে বলল, শুভ কামনা রইল তোমার জন্য। ব্যাস এইটুকু বলে আর এক সেকেন্ডও ওই স্থানে দাঁড়াল না বিভান। পা চালিয়ে আবারও ঢুকে গেল নিজ কক্ষে। অল্প শব্দে আটকে দিল দরজাটা। রূপন্তী তাকালো একবার বন্ধ দরজাটার পানে, অতঃপর তপ্ত একটা নিঃশ্বাস ফেলে লাগেজ হাতে হাঁটা লাগালো বাইরের দিকে। বাড়ির বাইরে আসতেই দেখা মিলল ইমাদের। গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। রূপন্তীকে দেখে ছেলেটা এগিয়ে এলো তার পানে, হাসি মুখে বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। রূপন্তীও হাসলো বিনিময়, নম্রভাবে বলল, আপনি না আসলেও চলতো, কলেজে তো এখান থেকে কাছেই। আর তাছাড়া আমারও খুব বেশি মালামাল না, এই কয়টা জামা কাপড় আর বইখানা, এটুকু আমি একাই নিয়ে যেতে পারতাম। ইমাদ রূপন্তীর হাত থেকে তার লাগেজটা নিয়ে নিল। সেটা গাড়িতে ভরতে ভরতে বলল, সুন্দরী নারীদের সাহায্য করতেও একটা আলাদা শান্তি আছে। সেই শান্তি খুঁজতেই আমি ছুটে ছুটে তোমার নিকট এসেছি। ফ্লার্ট করছেন ইমাদ ভাই? তবে আমি বলে রাখি, আপনার ফ্লার্টিং স্কিল মোটেও ভালো নয়, তারও চর্চার প্রয়োজন। হ্যাঁ। রূপন্তী হেসে হেসেই বলল কথাগুলো। ইমাদও যোগ দিল তার সাথে, ওষ্ঠ প্রসারিত করে বলল, তোমার সাথে থেকে শিখে নেব। আমার ফ্ল্যাটিং স্কিলটা এই মুহূর্তে উন্নত করা একান্ত জরুরি, নয়তো সারা জীবন আইবুড়োই থেকে যেতে হবে। পরপর থামল ইমাদ। মাঝপথে নিজেদের এ কথোপকথনের ইতি টেনে বলল, এইসব কথা না হয় পরে বলবো, এখন আমাদের যাওয়া উচিত, নয়তো ওদিকে দেরি হয়ে যাবে। তাছাড়া হস্টেলে উঠে তোমারও তো একটা গোছগাছের ব্যাপার আছে। রূপন্তী ও সায় জানালো ইমাদের কথায়। শেষবার একবার ফিরে তাকালো বিভানের বাড়িটার পানে। এই কয়েকদিনের লোকটা যতই তাকে অপমান অপদস্থ করুক না কেন, বাড়ির প্রতি কেমন একটা মায়া পড়ে গিয়েছিল তার। বিভান যেমনই হোক, টাইগার, হ্যারি এবং অ্যারিক ভালো ছিল, তাকে সাহায্য করেছে বেশ। রূপন্তীর হঠাৎ স্মরণে এলো টাইগারের কথা। সবার কাছ থেকে বিদায় নেওয়া হলেও ওই কুকুরছানাটার থেকে বিদায় নেওয়া হয়নি তার। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় টাইগারকে চোখেও পড়েনি রূপন্তীর। বেচারা হয়তো ঘুমোচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। উঠে বসলো গাড়িতে। রূপন্তী গাড়িতে বসতেই ইমাদ গাড়ি স্টার্ট করলো। মুহূর্তেই সাই সাই করে গাড়িটা ছুটল হোস্টেলের পানে। শুধু অস্থিরতা, এক বুক যতনা নিয়ে এ বাড়িতে পড়ে রইল বিভান। রূপন্তী বাড়ির পানে তাকালেও বাড়ির ওপরের দিকে তাকায়নি। তাকালে হয়তো চোখে পড়তো বারান্দায় দাঁড়ানো বিভানকে। হাতে তার জলজল করছে একটা জ্বলন্ত সিগারেট। হৃদয়ের অবস্থা নাজুক। যতক্ষণ রূপন্তীদের গাড়িটা দেখা গেল ততক্ষণ সে চেয়ে রইল সেদিকে। অতঃপর পিছন ঘুরল, শরীরটা এলিয়ে দিল বারান্দার রেলিংয়ের একসাথে। হাত উঁচিয়ে সিগারেটের শুক টান দিল। ধোঁয়া উড়াতে উড়াতে গুনগুনিয়ে বলল, बेचैन दिन मेरे बेचैन रात है, क्या मैं करूँ कुछ बता, ये मेरे पन ही खुद मेरी बेदियाँ, उससे तू मुझे छोड़ा। এ পর্যন্ত গিয়ে আবারও সিগারেটে একটা টান বসালো বিভান। ইমাদ সবটা জানতো।
সবটা দেখে যতদূর বুঝলো এই হোস্টেলে ওঠায় সে সাহায্য করেছে রূপন্তীকে, অথচ এসবের কিছুই বিভানকে জানালো না সে। তার অগোচরে ঘটল সবটা। বাবা মা হারানোর পর রাগে দুঃখে অভিমানে এদেশে পাড়ি জমিয়েছিল বিভান। সে থেকেই ইমাদের সাথে থাকা তার একসাথে বেড়ে ওঠা বন্ধুত্ব, সেই বন্ধু আজকাল কথা লুকাতে শিখে গেছে। তাকে না জানিয়ে তার বাড়ির থেকে কাউকে বের করে নিয়ে যাচ্ছে সুনিপুণভাবে। তবে কি তাদের বন্ধুত্বে খাদ ছিল তাদের ভালোবাসায়, বিশ্বাসে? বিভান তাচ্ছিল্যর হাসি হাসল, ধোঁয়া উড়াতে উড়াতে বলল, পুরো দুনিয়া যেখানে আমাকে ঘৃণা করতে ব্যস্ত, সেখানে কেউ ভালোবাসবে, বিশ্বাস করবে কেমনে? রূপন্তী হোস্টেলে উঠল। 5 তলার বিশাল এক ভবন তার হোস্টেল। সচরাচর স্কুল কলেজের হোস্টেলগুলোতে এক এক রুমে 3-4 জন সিট বরাদ্দ থাকলেও এখানে এক একজনের জন্য এক একটা রুম নির্ধারিত করা। যদিও এখানকার রুমগুলো ভীষণ ছোট এবং সরু, একটা বিছানা, একটা টেবিল আর আলমারি পাতলে আর জায়গা থাকে না। তবুও একজনের জন্য আলাদা আলাদা এক এক রুম হয়ে ভালোই হয়েছে। যে যার ইচ্ছে স্বাধীন মতো নিজের রুমে থাকতে পারে। একজন শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীর কক্ষে হস্তক্ষেপ করতে দেখা যায় না। সে যার যার মতো সারা দিন রাত পড়াশোনা করতে পারে, কেউ বিরক্ত হয় না। রূপন্তীর রুমটা পড়ল এই 5 তলা ভবনের 3 তলায়। মেয়েটা ইমাদকে বারণ করা সত্ত্বেও সে হোস্টেলের দায়িত্বরত কর্মীর থেকে অনুমতি সাপেক্ষ রূপন্তীর ব্যাগ লাগেজ নিয়ে এলো 3 তলায়। একদম মেয়েটার কক্ষে তার সকল জিনিসপত্র দিয়ে তবেই বিদায় নিল। ইমাদ চলে যেতেই রূপন্তীর সম্মুখে কক্ষ থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। এতক্ষণ সে নিজ কক্ষ থেকে উকিঝুঁকি মেরে দেখছিল ইমাদ এবং রূপন্তীকে। মেয়েটা এগিয়ে এসে রূপন্তীর রুমে চাপানো দরজাটা গলিয়ে ভেতরে উকি দিল। হাস্য উজ্জ্বল কণ্ঠে শোধালো, তুমি বাঙালি? রূপন্তী নিজের লাগেজ খুলছিল। হঠাৎ কারো কণ্ঠ কর্ণের সেদিকে ফিরে তাকালো। দেখা পেল অল্প বয়সী এক তরুণী, চোখে মুখে তার বাঙালির ছাপ। রূপন্তী সৌজন্যতা সূচক হাসল, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তুমিও বুঝি বাঙালি? মেয়েটা এবার দরজাটা খুলে পুরোপুরিভাবে ঢুকলো কক্ষের ভেতরে। রূপন্তীর পানে এগিয়ে এসে বলল, নাম কি তোমার? রূপন্তী। আর তোমার? দোলা। দোলা নামক মেয়েটা নিজে থেকে এসেই রূপন্তীর হাতে হাতে সাহায্য শুরু করলো। তার সাথে গুছিয়ে দিতে শুরু করলো কক্ষটা। রূপন্তীও বারণ করল না, এতে তো তারই লাভ হচ্ছে। অল্পেতে কক্ষটা গুছিয়ে ফেলা যাবে। দোলা রূপন্তীর হাতে হাতে কাজ করতে করতে এক পর্যায়ে শুধালো, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। দোলা উসখুস শুরু করলো, ইতস্তত করে বলল, ইমাদ ভাই কি হয় তোমার? রূপন্তী চিন্তায় পড়ল। সত্যিই তো, ইমাদ কি হয় তার? ইমাদের মৃত ফুপির বাড়ির ড্রাইভারের মেয়ে সে। এদেশে এসে বিপদে পড়ে সাহায্য করেছে। কোনো সম্পর্ক নেই তো তার সাথে। আবার সম্পর্কহীনা কেউ না উনি আমার, এ বাক্যটা বলতেও কেমন একটা খারাপ লাগা কাজ করছে। হাজার হলেও লোকটা তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে, নয়তো এ দেশে এসে বেশিরভাগ মানুষের কাছ থেকেই সে শুধুমাত্র অপমানই কুড়িয়েছে। রূপন্তী কিছুটা সময় নিয়ে ভাবল, অতঃপর বলল, বন্ধু হয় উনি আমার। কিন্তু উনি তো আমাদের সিনিয়র, বন্ধু কিভাবে হলো? রূপন্তী হাসল, দোলার পানে তাকিয়ে বলল, বন্ধুত্ব কি ছোট বড়, সিনিয়র জুনিয়র দেখে হয় নাকি? মনের মিল থাকলে, একে অপরের জন্য উপকারী মনোভাব থাকলে, একে অপরের প্রয়োজনীয়তা অনুভব করলে সকল বয়সের বন্ধুদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে। শুধু কি বন্ধু নাকি অন্য কিছু আছে? দোলা ইতস্তত করে করল প্রশ্নটা। তবে রূপন্তী এ প্রশ্নটা স্বাভাবিকভাবেই নিল। আজকাল আমার কোনো প্রাপ্তবয়স্ক নরনারীকে একসাথে দেখলেই মনের ভেতরে কিরূপ ধারণা পোষণ করি। রূপন্তী স্বাভাবিক স্বরেই বলল, শুধুই বন্ধুত্ব, আর কিছু নেই আমাদের মধ্যে। ইমাদ এবং রূপন্তীর মধ্যকার সম্পর্ক শুধুই বন্ধুত্ব। কথাটা শুনে বোধহয় খুশি হলো না দোলা। আর কোনো প্রশ্ন করল না সে। নিজ মনে কাজ করতে শুরু করলো রূপন্তীর হাতে হাতে। রূপন্তী এ বাড়ি ছেড়ে গিয়েছে এখনো 2 ঘন্টা অতিবাহিত হয়নি। এর মধ্যেই অস্থির হয়ে উঠেছে বিভান। হৃদয় উতলা হয়ে উঠেছে মেয়েটার জন্য। এইটুকু সময়েই বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার নিকট। শূন্য শূন্য লাগছে নিজেকে। বারবার মনে হচ্ছে কি যেন নেই তার নিকট। বুকটা খা খা করছে।
এভাবে হলে চলবে কিভাবে? এইটুকু সময়েই যদি ব্যাকুল হয়ে উঠতে হয় তবে বাকি জীবন তো পড়েই আছে। বিভান নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করল, কিন্তু বরাবরের ন্যায় ব্যর্থ হলো সে। কোনো মতেই নিজেকে দমাতে না পেরে উঠে দাঁড়ালো সে। কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সময় অতিবাহিত হলো কিছুটা। বিভান তাড়াহুড়ো করেই পৌঁছালো কলেজে। ক্যাম্পাসে দাঁড়িয়ে চারদিকে চোখ বুলিয়ে খুঁজল রূপন্তীকে। রূপন্তীকে খুঁজে না পেলেও ইমাদ, জ্যাক এবং এলিনাকে খুঁজে পেল স্বল্প সময়ের মধ্যেই। মাঠের মধ্যে ঘাসের ওপরে বসে রয়েছে তারা। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ইমাদের ওপর কিছুটা তার খারাপ লাগা থাকলেও তা নিজের মধ্যে গোপন রাখতেই ইচ্ছুক। প্রতিটি সম্পর্কে ভালো লাগা, খারাপ লাগা, ঝগড়া, বিবাদ চড়াই উতরাই থাকে, তাই বলে সে সম্পর্ক ভেঙে দেওয়া বোকামি ব্যতীত আর কিছু নয়। সম্পর্ক সবসময় সবার কাজ যে পছন্দ সই হবে এমনও নয়। ইমাদ যা করেছে হয়তো সে তার স্থান থেকে ঠিক, আর বিভান তার নিজের স্থান থেকে ঠিক। বিভান আর ভাবল না, এগিয়ে গেল ইমাদের নিকট। নিঃশব্দে বসলো তাদের পাশে। ইমাদ, জ্যাক এবং এলিনা চমকালো। পাশ ফিরে তাকিয়ে ইমাদ প্রশ্ন করলো, তুই কখন এলি? বিভান জবাব দিল না, তাকালোও না কারো পানে। সম্পর্ক নষ্ট করার কোনো ইচ্ছে না থাকলেও এই মুহূর্তে এদের সাথে কোনো কথা বলার ইচ্ছেও নেই। এখানে এসে বসেছে শুধুমাত্র রূপন্তীর জন্য। সে বেশ ভালোভাবেই জানে মেয়েটা কলেজে এলে সর্বপ্রথম এদের সাথেই নিকটে আসবে, ভরপুর আড্ডা জমবে। বিভানকে কোনো উত্তর না দিতে দেখে ভ্রু কুঁচকাল ইমাদ। ফের প্রশ্ন করল, চুপ করে আসিস যে, কথা বলছিস না কেন? বিভান নিরুত্তর। সে যেন শুনতে পায়নি কারো কথা। নিজের মতো কাঁধ ব্যাগ ঘেটে একটা বই বের করে আনলো সে। বইয়ের মলাটের ওপরে গোটা গোটা অক্ষরে জলজল করছে গ্রেট এক্সপেকটেশন, চার্লস ডিকেন্স নামটা। বিভান বইটা খুলল, মনোযোগ দিল বইয়ের ভাঁজে কালো অক্ষরে। কপালে ভাঁজ পড়ল জ্যাক এবং ইমাদের। জ্যাক কিছুটা সন্ধিহান স্বরে শোধালো, কথা বলছিস না কেন? কোনো কারণে তুই কি রেগে আসছিস আমাদের উপর? এতক্ষণে বিভান মুখ খুলল, বইয়ের ভাঁজে দৃষ্টি রেখেই জবাব দিল, আমি কারোর সাথে রাগ করিনি। থামল বিভান। পরপর চোখ তুলে তাকালো ইমাদ এবং জ্যাকের পানে। শীতল কণ্ঠে বলল, তবে অভিমান করেছি। ইমাদের কপালের ভাঁজ গাঢ় হলো। চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, রাগ আর অভিমান কি আলাদা? রাগ যার তার সাথে করা যায়, তার জন্য প্রয়োজন হয় না কোনো সম্পর্কের, কোনো আপনত্বের। রাস্তাঘাটে চলার সময় অপরিচিত কারোর সাথে মতের অমিল ঘটলেও আমরা তার উপর রেগে যেতে দ্বিধাবোধ করি না। আর অভিমানটা তাদের জন্য নয়, অভিমানটা আসে আপনদের জন্য। আমি তোদের নিজের আপন মানুষ ভাবতাম। স্বল্প কিছু কথা, তবে এই কথার ভার অনেক। ইমাদ এবং জ্যাক দুজনই আবেগী হয়ে পড়ল বিভানের ভাষ্য। তারা কি করেছে সে সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত, এবং তারা ইতিমধ্যে এও উপলব্ধি করেছে যে বিভানকে না জানিয়ে তারই বাড়ি থেকে রূপন্তীকে বের করে হোস্টেলে ওঠানো ঠিক হয়নি। সবটা করার আগে অন্তত পক্ষে বিভানকে একটাবার জানানো উচিত ছিল। কে কোথায় থাকবে না থাকবে তা একমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যেহেতু ইমাদ আর জ্যাক বিষয়টা জেনেছিল, বন্ধু হিসাবে তাদের উচিত ছিল বিভানকে একটাবার সব জানানোর। দুজনের চোখ মুখেই অপরাধীর ভাব ফুটে উঠল। ইমাদ কিছুটা ইতস্তত করে বলল, দেখ ভাই, আমরা বুঝতে পারিনি। আমরা সবটাই জানাতে চাইছিলাম তোকে, কিন্তু রূপন্তী বারণ করলো। রূপন্তীর সাথে তোদের পরিচয় কতদিনের আর আমার সাথে কতদিনের? বিভানের শীতল কণ্ঠ। অপরাধবোধ জাগলো ইমাদ এবং জ্যাকের হৃদয়ে। জ্যাক ওষ্ঠদ্বার ফাঁক করল, বলতে চাইল কিছু, কিন্তু তার আগেই সেখানে উপস্থিত হলো রূপন্তী, সাথে তার দোলা নামক মেয়েটা। রূপন্তী ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, আপনারা সবাই এখানে ক্লাসে যাবেন না? ওই পর্যন্তই বন্ধ হলো ইমাদ, বিভান এবং বিভানের কথোপকথন। এতক্ষণ এদের মধ্যে এলিনা নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এবার মুখ খুলল। ঠোঁট এলিয়ে বলল, যাব একটু পর। হ্যালো। ঠোঁট গোল করে কথাটা বলল রূপন্তী। দোলার পানে তাকিয়ে তাকে পরিচয় করিয়ে দিল সবার সাথে। বিভান আর চোখে একবার তাকালো রূপন্তীর পানে। একটু সরে নিজের পাশে বসার জায়গা করল মেয়েটার জন্য, কিন্তু রূপন্তী তার পাশে বসলো না। সে বসলো ইমাদের পাশে আর বিভানের পাশে বসিয়ে দিল দোলাকে। হৃদয় ভারী হলো বিভানের। আগুন জ্বলে উঠল যেন বক্ষ জুড়ে।
রূপন্তী কেন তাকে উপেক্ষা করে ইমাদের পাশে বসলো? কি সম্পর্ক তার ইমাদের সাথে? বিভানের অগোচরেই রূপন্তী আর ইমাদ জড়িয়ে যায়নি তো ভালোবাসা নামক কোনো সম্পর্কে? সন্ধ্যা গড়িয়েছে, এখনও রাত্রি। গভীর রাতে পদার্পণ না করলেও নিস্তব্ধ হয়ে পড়েছে বিভানের বাড়িটা। অন্ধকারে ঢাকা চারপাশ। বিভান আলো জ্বালায়নি আজ বাড়িতে। অন্ধকারেই বসে রয়েছে চুপচাপ, শান্তি পাচ্ছে না কোথাও। এক ছুটে চলে যেতে ইচ্ছে হচ্ছে রূপন্তীর নিকট। আবার পরক্ষণেই সালাম হোসেনের কথা স্মরণে আসতে মন বিষিয়ে উঠছে। এমন কেন হলো তার সাথে? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল? শেষ পর্যন্ত কেন ওই শত্রুর মেয়ের মায়াতেই আবদ্ধ হলো সে? বিভান যেন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, দূরে থাকতে পারছে না। এত যন্ত্রণা আর যে সহ্য হচ্ছে না। কোথায় যাবে বিভান? কি করবে? কি সিদ্ধান্ত নিবে ভেবে পাচ্ছে না। ছেলেটার ভাবনার মধ্যেই অন্ধকারে তার নিকট ছুটে গেল টাইগার। লেজ নাড়াতে নাড়াতে চাটল বিভানের পা। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার বক্ষ ছিঁড়ে। কোলে তুলে নিল সে টাইগারকে। প্রশ্ন করল, রূপের কাছে যাবি? নিজে বলে নিজেই চমকালো বিভান। রূপন্তীর থেকে রূপ সম্পর্ক নেই, দেখা সাক্ষাৎ নেই, অথচ একটা নামও দিয়ে দিল মেয়েটাকে। তবে নামটা সুন্দর। রূপন্তীর তুলনায় এই নামটা ভালো লাগলো বিভানের নিকট। টাইগারকে কোলে তুলে নিয়ে দাঁড়ালো বিভান। কিঞ্চিত সময় নিয়ে ভাবল কিছু একটা, অতঃপর কুকুরছানাটাকে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিছুটা সময়ের বিলুপ্তি ঘটিয়েই কলেজে হোস্টেলের সম্মুখে পৌঁছালো বিভান। চারদিকটায় কৃত্রিম আলোয় আলোকিত হয়ে রয়েছে এই মুহূর্তে। রাত্রি খুব বেশি না হলেও হোস্টেল কর্তৃপক্ষ বিভানকে বোধহয় ঢুকতে দিবে না ভেতরে। এমনিও মেয়েদের হোস্টেলে ছেলেদের ঢোকার ওপরে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। বিভান টাইগারকে কোলে নিয়ে তাকালো হোস্টেলের বিশাল বিল্ডিংটার পানে। এই বিল্ডিং এর কত তলায় বা কোন কক্ষে মেয়েটার অবস্থান তাও জানা নেই তার। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ট্রাউজারের পকেট হাতড়ে বের করে আনলো মোবাইলটা। এতদিন রূপন্তীর নাম্বার তার নিকটে থাকলেও কখনো কল দেওয়ার প্রয়োজন পড়েনি বা সে দেয়নি। বিভান মোবাইল ঘেঁটে রূপন্তীর নাম্বারটা বের করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল সেদিকে। কল দিবে নাকি দিবে না দোটানায় ভুগছে। কেমন ইতস্তত অনুভব হচ্ছে ভেতরে। আনমনে বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ টাচ লেগে রূপন্তীর নাম্বারে কল চলে গেল। হকচকিয়ে উঠল বিভান। দ্রুত কলটা কেটে দিল সে। কিন্তু কল কেটে দিলেও বা কী হবে? রূপন্তীকে এখানে ডাকবে কি করে? এত বড় হোস্টেলের সম্মুখে দাঁড়িয়ে তো আর চিৎকার করে কাউকে ডাকাও সম্ভব না। কি এক জ্বালায় পড়েছে ছেলেটা। না পারছে এদিকে যেতে আর না পারছে ওদিকে যেতে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল বিভান। অতঃপর আর কোনো উপায় না পেয়ে কল দিয়েই বসল রূপন্তীর নাম্বারে। মেয়েটার কল ধরতে ঠিক যতটা দেরি হচ্ছে, বিভানের হৃদস্পন্দনও বেড়ে যাচ্ছে ততটা। কেমন ধক ধক আওয়াজ হচ্ছে বুকের ভেতরে। একটা সময় ছেলেটার এই ধকধক আওয়াজকে উপেক্ষা করেই তাকে এক মুহূর্তের জন্য থমকে দিয়ে কলটা রিসিভ করল রূপন্তী। মিষ্টি স্বরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? বিভানের হৃদস্পন্দন যেন মিস হলো সেই ক্ষণে। হৃদয়ে একরাশ শীতলতা নেমে এলো এই কণ্ঠস্বর শ্রবণে। চোখ বন্ধ করে নিল ছেলেটা। রূপন্তীর কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে যেন ভুলে গেল। বিরক্ত হলো মেয়েটা। কে আবার কল করেছে তার ওপর কথা বলছে না। নাম্বারটা দেখেও তো এ দেশীয় মনে হচ্ছে। রূপন্তী নাক মুখ কুঁচকালো। বিরক্তি নিয়ে ইংরেজি বাক্যে বলল, কে কল করেছেন? আর কল করে কথা বলছেন না কেন? সমস্যা কি? বিভানের ঘোর কাটল। থমথমে কণ্ঠে সে জবাব দিল, নিচে এসো। চমকে উঠল মেয়েটা। এ তো বিভানের কণ্ঠস্বর। এই লোক আবার তাকে কল করেছে কেন? আবার নিচেও ডাকছে। এর মানে বিভান তার হোস্টেলের নিচে এসেছে। কিন্তু কেন এসেছে? রূপন্তী চকিত কণ্ঠে শুধালো, আপনি এখানে তাও এখন? বিভান উত্তর দিল না রূপন্তীর প্রশ্নে। ফের বলল, নিচে এসো তাড়াতাড়ি। কথাটা বলেই পরপর কলটা কেটে দিল সে। রূপন্তীও দেরি করল না। মোবাইলটা হাতে নিয়ে ছুটল নিচের দিকে। পৃথিবী উল্টে গেলেও যে লোকের তার কথা স্মরণ করার কথা নয়, সেই লোক কিনা এই রাত বিরাতে এসে তার সাথে দেখা করতে, এর চেয়ে আশ্চর্যজনক আর কি হতে পারে? রূপন্তী এক ছুটে বেরোলো বাইরে। বিভান হোস্টেলের প্রবেশদ্বারের পানে তাকিয়েই ছিল।
মেয়েটাকে ছুটে আসতে দেখে দৃষ্টি শীতল হলো তার। কোল থেকে ছেড়ে দিল টাইগারকে। ছাড়া পেতেই টাইগার ছুটে গেল রূপন্তীর পানে, লেজ নেড়ে গা ঘেঁষল তার। রূপন্তীর আগের তুলনায় কুকুরের ভীতি অনেকটাই কমেছে। টাইগারকে হঠাৎ এখানে দেখে সে বেশ খুশিই হলো। বসে পড়ল কুকুরছানাটার পাশে, শরীরের শুভ্র রঙা লোমে হাত বুলিয়ে বলল, কেমন আছিস? মিস করেছিস আমাকে? বোবা প্রাণী উত্তর দিতে পারল না মানুষের ভাষায়, তবে জিহ্বা বের করে বোঝালো সে মিস করেছে। রূপন্তী হাসল, টাইগারের মাথায় হাত বুলিয়ে দিল আলতোভাবে, তবে কোলে তুলে নিল না কুকুরছানাটাকে। পাছে যদি নখ দ্বারা আঁচড় দেয় তখন কি হবে? টাইগারকে পাশাপাশি হাঁটিয়ে নিয়ে গিয়েই রূপন্তী দাঁড়ালো বিভানের সম্মুখে। জিজ্ঞেস করল, হঠাৎ এলেন যে, কোনো সমস্যা? বিভান কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, টাইগার তোমাকে দেখতে চেয়েছিল। ভ্রু কুচকালো রূপন্তী। টাইগারের পানে তাকিয়ে অবিশ্বাস্য স্বরে বলল, টাইগার দেখতে চেয়েছিল? হ্যাঁ, তুমি ওর কাছ থেকে বিদায় না নিয়েই চলে এসেছো কিনা, তাই তোমার সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছিল বেচারা, নয়তো আমি এখানে আসতাম না। রূপন্তীর কুচকানো ভ্রু যুগল আরো কুচকে এলো। টাইগার একটা কুকুরছানা, সে আবার কিভাবে তার সাথে দেখা করার জন্য উতলা হয়? আর যদি উতলা হয়েও থাকে তাহলে তা বিভান বুঝলো কিভাবে? এ প্রাণী তো আর কথা বলতে পারে না যে চিৎকার করে বলবে, আমি রূপন্তীর সাথে দেখা করতে চাই, আমাকে তার কাছে নিয়ে চলো। রূপন্তী সন্ধিহান স্বরে প্রশ্ন করল, আপনি কিভাবে জানলেন টাইগার আমার সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছে? ও কি কথা বলতে পারে যে বলবে আপনাকে? থতমত খেয়ে গেল বিভান। এত কিছু ভেবে তো আর সে কথাটি বলেনি। রূপন্তীর প্রশ্নের হাত থেকে বাঁচতে তৎক্ষণাৎ যা মাথায় এসেছিল তাই বলে দিয়েছিল। এখন সেই কথা ধরেও প্রশ্ন। বিভান একটু ঝুঁকে কোলে তুলে নিল টাইগারকে, কিছুটা ইতস্তত করে বলল, এতদিন ধরে লালন পালন করছি ওর অঙ্গভঙ্গি দেখেই আমি ওর মনের কথা বুঝতে পারি। রূপন্তীর সন্দেহ তবুও গেল না। চোখ ছোট ছোট করে সে তাকালো বিভান এবং টাইগারের পানে, তবে বলল না কিছু আর। হতেও পারে বিভান সত্যি টাইগারের অঙ্গভঙ্গি দেখে বুঝে নিয়েছে তার ভাষা। পোষা প্রাণী তার মনিবের সাথে অনেক সময় এমন অনেক কাজ করে যা আমরা কল্পনাও করতে পারি না। বিশেষ করে কুকুর এবং বিড়াল, এরা ভীষণ প্রভুভক্ত হয়। রূপন্তী আরেকবার হাত বুলিয়ে দিল টাইগারের মাথায়। ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, মাঝে মাঝে চলে আসিস এখানে, আমাদের দেখা হবে, ঠিক আছে? কুকুরটা জিহ্বা বের করে জোরে জোরে নিঃশ্বাস নিল। রূপন্তী যত্ন করে আরো কিছুক্ষণ হাত বুলিয়ে দিল তার মাথায়, অতঃপর বিভানের পানে তাকিয়ে বলল, এখন তবে আসছি আমি। আবার হোস্টেলের গেট বন্ধ করে দিলে আরেক বিপদ। কথাটা বলেই রূপন্তী পেছন ঘুরে পা বাড়ালো হোস্টেলের দিকে। তখনই তার পিছে ডাকলো বিভান। থমকে দাঁড়ালো মেয়েটা, পিছু ঘুরে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? বিভান আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে বলল, বাড়িতে ফিরে গেলে হয় না? আসলে টাইগার চাইছিল তুমি আবার বাড়ি ফিরে এসো। রূপন্তী হাসলো, কিছুটা তাচ্ছিল্য স্বরে বলল, টাইগারকে বলে দেবেন ও বাড়ি আমার ছিল না। কিছুদিন বিপদে পড়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কলেজের লোক হিসেবে পড়েছিলাম। এখন নিজের একটা গতি করতে পেরেছি, তাই বেরিয়ে এসেছি ওই বাড়ি থেকে। থামলো রূপন্তী, ফের বলল, মাঝে মাঝে ওকে এখানে বা কলেজে নিয়ে আসবেন, সময় কাটাবো ওর সাথে। নিজের কথা শেষ করে মেয়েটা আর এক দণ্ডও দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল হোস্টেলের ভেতরে। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিভানের বুক চিরে। চোখে মুখে ফুটে উঠল অসহায় ভাব। এত চেষ্টা করেও সে মেয়েটাকে ফেরাতে পারল না নিজ গৃহে। উজ্জ্বল এক সূর্যের আনাগোনা নীলাম্বরে চারিদিকে জনমানবের ব্যস্ততা, সবাই সবার কর্মের তাগিদে ছোটাছুটি করছে এদিক ওদিক। রূপন্তীও নিজ কর্মে যোগদান করেছে আজ থেকে। লাইব্রেরিতে পড়াশোনা শেষ করে টেবিলে শিক্ষার্থীদের ফেলে রাখা বইগুলো হাতে তুলে তা সযত্নে আবার গুছিয়ে রাখছে বইয়ের তাকে। বিভিন্ন বই হাতে ধরে তাকে রাখতে রাখতে হঠাৎ রূপন্তীর নজর আটকালো একখানা বইয়ের পানে। বইয়ের ওপরে বেশ গোটা গোটা অক্ষরে লেখা, লা মিজারেবল ভিক্টর হুগো। এই বইটি রূপন্তী পড়েছিল আগেও। বইটিতে যা ভালজা নামক এক ব্যক্তির জীবনের চড়াই উতরাই সম্পর্কে বর্ণনা করা হয়েছে সুনিপুণভাবে। বইটি পড়ে রূপন্তীর কোমল হৃদয় ব্যথিত হয়ে উঠেছিল তখন। যা ভালজা সত্যি একটি হতভাগা চরিত্র ছিল, যাকে এক টুকরো রুটির জন্য 20 বছরের জেল খাটতে হয়, আর বারবার সেই জেল থেকে পালানোর চেষ্টাতেই কেটেছিল তার পুরো জীবন।
রূপন্তী কেন যেন আবার বইটা পড়তে ইচ্ছে হলো। লাইব্রেরির এলোমেলো বইগুলো গুছিয়ে সে একটা টেবিলে বসলো, লা মিজারেবল বই নিয়ে মনোযোগ সহিত পড়তে শুরু করলো প্রতিটি লাইন। মেয়েটার মন মস্তিষ্ক সবটা যখন বইয়ের পাতায় নিমজ্জিত, ঠিক তখনই ওই টেবিলে এসে বসলো ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা। শুধু দাঁড়িয়ে রইল বিভান। দোলা রূপন্তী এক পাশ দখল করে বসলেও অন্য পাশে বসেছে ইমাদ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। ছেলেটা সবসময় কেমন চিপকে থাকে মেয়েটার সাথে। রূপন্তীর মনে কোনো অনুভূতি না থাকলেও ইমাদের মনে যে তাকে নিয়ে বেশ শক্তপোক্ত অনুভূতি রয়েছে তা বুঝতে পেরেছে বিভান। ছোটবেলা থেকে ইমাদের সাথে থাকে সে, আর এইটুকু যদি বুঝতে না পারে। বিভানের হৃদয় জ্বলে উঠল। থমথমে কণ্ঠে সে বলল, ইমাদ, ওখান থেকে উঠে এ পাশে আয়। আমরা ছেলেরা একপাশে বসি আর ওদের মেয়েদের একপাশে বসতে দে। ইমাদ অবাক হলো। গোল গোল চোখে সে বিভানের পানে তাকিয়ে শুধালো, তুই আবার ছেলে মেয়েদের মধ্যে এত ভেদাভেদি শুরু করলি কবে থেকে? বিভান দাঁতে দাঁত পিষল। ভীষণভাবে তার বলতে ইচ্ছে হলো, তুই জবে থেকে রূপকে নিয়ে নিজের মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তার স্থান দিতে শুরু করেছিস তবে থেকে। তবে কথাটা বলল না বিভান। নিজের স্বভাবের বাইরে গেল না সে। রূপন্তীর ঘোর কাটল এদের কথোপকথনে। নয়তো সে এতক্ষণ বইয়ের পাতায় ডুবেছিল নিজের সকল ধ্যান জ্ঞান দিয়ে। তবে ধ্যান ভেঙে বিভানের কথা শুনে বেশ অবাকই হয়েছে সে। এদেশে ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করা হয় না তেমন। তারা একসাথেই চলাফেরা করে। এমনকি কলেজে নারী পুরুষকে একসাথেই পাশাপাশি বসানো হয়। এত বছর ধরে এদেশে বসবাস করেও বিভানের কণ্ঠে এমন একটা কথা কেমন বেকাফা লাগলো রূপন্তীর নিকট। আর ইমাদকে উঠতে না দেখে বিরক্ত হলো বিভান। গম্ভীর স্বরে ফের বলল, তুই উঠবি নাকি? ইমাদ উসখুস শুরু করলো। রূপন্তীর পানে একবার আর চোখে তাকিয়ে বলল, না মানে। ওঠ তাড়াতাড়ি। বিভানের চোটপাটে আর বসে থাকতে পারল না ইমাদ। এই ছেলের সাথে এখন কথা বাড়ালেই কথা বাড়বে, ঝামেলা হবে। তারপর কর্তৃপক্ষ দুজনকে উষ্ঠা মেরে লাইব্রেরি থেকে বাইরে বের করে দিবে। এখন তো তবুও রূপন্তীর সামনে বসে আছে, এরপর তাও থাকতে পারবে না। ইমাদ চুপচাপ উঠে গিয়ে বসলো অন্য পাশে। বিভানও এলিনাকে উঠিয়ে দিয়ে বসলো তার পাশে। ব্যাগ থেকে একটা বই বের করে ইমাদের পানে বাড়িয়ে দিয়ে বলল, এটা পড়। কোনো দিকে তাকাবি না, শুধু পড়ে যাবি। বইটা হাতে নিল বেচারা। ভ্রু কুঁচকে বলল, কেন? পড়েই দেখ। ইমাদ বিরক্তি করল না, মনোযোগ দিল বইয়ের ভাঁজে। বিভান উসখুস শুরু করলো। কিয়ৎক্ষণ সময় নিয়ে পকেট থেকে একটা চকলেটের প্যাকেট বের করে আনলো। আজ সকালে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে রূপন্তীর জন্য এই চকলেটটা কিনেছিল সে, কিন্তু দিতে পারছে না। কেমন ভেতরে ভেতরে একটা ইতস্তত বোধ হচ্ছে। চকলেটটা দেওয়ার পর মেয়েটা কি ভাববে না ভাববে কে জানে। বিভান একটু সময় নিয়ে চকলেটটার পানে তাকিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। একটা চকলেটই তো, এতে আবার ভাবার কি আছে? সেদিন ইমাদত চকলেট দিয়েছিল রূপন্তীকে। কই, তখন তো কেউ কিছু বলেনি বা ভাবেনি। বিভান কিছুটা ইতস্তত করেই হাতের চকলেটটা এগিয়ে দিল রূপন্তীর পানে। বলল, এটা তোমার। চমকে গেল উপস্থিত সবাই। সাথে সাথে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো বিভানের পানে। রূপন্তীও অবাকের চূড়ান্ত পর্যায়ে। যে পুরুষ তাকে দেখতে পারে না, তাকে সবসময় অপমান করতে উৎসুক, গায়ে হাত পর্যন্ত তুলেছে, সে কিনা আজ চকলেট দিচ্ছে। রূপন্তী চকলেটটা নিল না, বিস্ময় নিয়ে বলল, আপনি আমাকে চকলেট দিচ্ছেন? মেয়েটার কথা শেষ হতে না হতেই ইমাদ বিভানের গালের কপালের হাত ছোঁয়ালো। চোখ বড় বড় করে বলল, তুই ওকে চকলেট দিচ্ছিস? জ্বরটা উঠেছে নাকি শরীর খারাপ লাগছে? বিভান অপ্রস্তুত হলো, সাথে বিরক্তও হলো। নিজেরা দিলে দোষ নেই, সে দিলেই সবার চোখ বড় হয়ে যায়। কেন, সে কি কখনো রূপন্তীকে কিছু দিতে পারবে না? বিভান কপাল কুঁচকে নিল। থমথমে কণ্ঠে বলল, হ্যাঁ দিয়েছি তো। কাউকে চকলেট দেওয়া কি অপরাধ? ইমাদ ডানে বামে মাথা চাকালো। জ্যাক হাত তুলে বাড়িয়ে দিল বিভানের সম্মুখে। উৎসুক হয়ে বলল, রূপতিনকে চকলেট দিবি? আমাদেরটা কোথায়? রূপন্তী নতুন চাকরি পেয়েছে, তাই অভিনন্দন স্বরূপ ওকে চকলেট দিয়েছি। তুইও কি নতুন চাকরি পেয়েছিস যে চকলেট দেব? জ্যাক নিজের হাতটা সরিয়ে নিল। বোকা হেসে বলল, তাহলে আমাদেরও তো কিছু নিয়ে আসা উচিত ছিল। অভিনন্দন রূপসা। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। পরপর সে ফিরে তাকালো রূপন্তীর পানে। মৃদু ধমকে বলল, তুমি কি চকলেটটা নিবে নাকি আমি ফেলে দেব?
রূপন্তীর চোখ মুখ থেকে এখনো বিস্ময়ভাব কাটেনি। তবে ফেলে দেওয়া কথা শুনে সে তড়িঘড়ি করে চকলেটটা নিয়ে নিল। লোকটা যতই খারাপ হোক, নিষ্ঠুর হোক, তার দেওয়া কিছু এভাবে সকলের সম্মুখে ফেরত দেওয়া নিশ্চয়ই উচিত হবে না। হাজার হলেও লোকটা তার আশ্রয়দাতা ছিল, একটু কৃতজ্ঞতা বোধ তো রয়েছেই। সূর্যটা ডুবে গিয়েছে, চারিদিকটা ভরে উঠেছে রাতের কৃষ্ণাভ আভায়। বিভান বাড়ি ফিরল কেবলই। ঘরের চারদিকে এখনো অন্ধকার বিরাজমান। বাড়িতে কেউ না থাকার দরুন আলো জ্বালানো হয়নি এখনো। তবে এই আধার বাড়িতে কেউ না থাকা বিভানের হৃদয়ে কড়া নাড়ল এক বাক্য। এই বাড়িতে রূপন্তী নেই। ছেলেটার বুকের ভেতরটায় কেমন মোচড় মেরে উঠল। এতক্ষণ সে রূপন্তীর সাথেই ছিল, আর এখন বাড়ি ফিরে ওই মেয়েটা ব্যতীত যেন চারপাশটা শূন্য হয়ে উঠেছে। একা একা লাগছে ভীষণ, দম বন্ধ হয়ে আসতে চাইছে। বিভানের চোখের সম্মুখে একে একে ভেসে উঠল সারাদিনের ইমাদের কর্মকাণ্ড। ছেলেটা সারাক্ষণ শুধু রূপন্তীর সাথে চিপকে থাকতে চায়, যে কোনো মূল্যে মেয়েটার মনে পৌঁছাতে চায়। বিভানের হৃদয় জ্বলে উঠল, এভাবে চললে তো হবে না। পরে দেখা যাবে ওই ইমাদ তার চোখের সামনে দিয়ে রূপন্তীকে পটিয়ে নিয়েছে। তারপর দুজন প্রেম করছে, অবশেষে বিয়ে। বিয়ে বিয়ে শব্দটা মনে আসতেই আটকে উঠল বিভান। মনে হলো তার বুকের ভেতরের কলিজাটা যেন কেউ খামচে ধরেছে। গলা শুকিয়ে একাকার অবস্থা। না না, রূপন্তীর সাথে ইমাদের কখনো বিয়ে হতে পারে না। বিভান দিশেহারা হয়ে উঠল। সে রূপন্তীকে ভুলে যাবে নাকি ভালোবাসবে তা পরে দেখা যাবে। আগে মেয়েটাকে এ বাড়িতে ফিরিয়ে আনা প্রয়োজন। হোস্টেলে থাকা মানেই মেয়েটা তার হাতের বাইরে। সেখানে থেকে সে যা ইচ্ছে করতে পারবে, যে কারো সাথে ঘুরতে পারবে। বিভান বাড়িতে বসে না রূপন্তীকে দেখবে আর না কিছু করতে পারবে। আর এ বাড়িতে থাকলে সে প্রয়োজনে মেয়েটার গালে 2টা থাপ্পড় মারবে। তারপর তার প্রতিক্রিয়ার স্বরূপ সেদিনের ন্যায় নিজেও রূপন্তীর হাতের 2টো থাপ্পড় খাবে। তবুও মেয়েটাকে তার অপছন্দনীয় কাজ থেকে আটকাতে হতো পারবে। বিভান কাঁধ থেকে নিজের ব্যাগটা ছুঁড়ে মারল মেঝেতে। অতঃপর উদ্ভ্রান্তের ন্যায় বাড়ি থেকে বেরিয়ে গেল। যদিও রাত এখনো বেশি নয়, তবে এই স্বল্প রাতেই বিছানায় গা এলিয়ে দিয়েছে রূপন্তী। আজ কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে, শরীরটা ম্যাজম্যাজ করছে। হয়তো সারাদিনের দৌড়ঝাঁপের জন্য। সেই সকালে ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ হয়েই মেয়েটা হোস্টেল থেকে বেরিয়ে পড়েছিল। তারপর সারাদিন ক্লাস চাকরিতেই কেটে গেছে। দেশে বসে কত সুন্দর ছিল জীবনটা। 1 কাপ চা খেতে ইচ্ছে হলেও মাকে বলেছে, মা চা খাবো। মা কোনো প্রকার বিরক্তি ব্যতীত চা বানিয়ে দিতেন। আর এদেশে নিজের সব কাজ নিজের করতে হয়। পেট চালানোর জন্য চাকরি করে অর্থ উপার্জনও করতে হবে, পড়তেও হবে, আবার নিজের কাজ নিজেকে করতেও হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। বিছানায় এপাশ ওপাশ করার মধ্যেই টেবিলের ওপরে রাখা তার মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ভ্রু কুঁচকে এলো মেয়েটার। এখন আবার কে কল করেছে? সারাদিন পর কি একটু বিশ্রামও নিতে দিবে না? মনে একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রূপন্তী। টেবিলের কাছে গিয়ে দেখল মোবাইলের স্ক্রিনে জলজল করছে বিভানের নাম। এ আবার এখন কেন কল করেছে? হোস্টেলে ফিরে আসার আগ মুহূর্ত পর্যন্ত তো এর সাথেই ছিল সে। ইমাদ, এলিনা, জ্যাক, দোলা, বিভান এবং সে মিলে বেশ আড্ডা দিয়েছে। রূপন্তীর ললাটে ভাঁজ পড়ল, তবে এ বিষয়ে আর খুব বেশি ভাবল না। হাতে তুলে নিল মোবাইলটা। কলটা রিসিভ করে ধরল কানের কাছে। নম্র স্বরে বলল, আসসালামু আলাইকুম। প্রায় সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল, ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ কল করলেন যে? আমরা কিছুক্ষণ আগেও তো একসাথেই ছিলাম। বিভান তেমন ইতিউতি করল না, সরাসরিই বলল, নিচে এসো। রূপন্তী অবাক হলো। এ লোক আজ আবার এসেছে তার হোস্টেলের নিচে। কোনো জরুরি দরকার কি? কিন্তু একটু আগেও যখন তারা একসাথে ছিল তখন তো বলল না কিছুই। রূপন্তী সন্ধিহান স্বরে শুধালো, আপনি আজও এসেছেন? জরুরি কোনো কাজ আছে নাকি? নিচে এসো তাড়াতাড়ি, আমি অপেক্ষা করছি। কথাটা বলে গতকালের ন্যায় কলটা কেটে দিল বিভান। এইটুকু বলতেই তার বেগ পেতে হয়েছে বেশ। তবুও বলেছে, না বলে কি আর উপায় আছে? মেয়েটা যে দিন দিন তাকে পাগল করে তুলছে, শান্তি দিচ্ছে না কোনো কিছুতেই। কিছুটা সময় অতিবাহিত হতেই রূপন্তী বেরিয়ে এলো হোস্টেলের বাইরে। বিভান গতকাল যে স্থানে দাঁড়িয়েছিল সে স্থানেই দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা এগিয়ে গেল সেদিকে, ভদ্রভাবেই জিজ্ঞেস করলো, কিছু বলবেন? কাল এলেন আবার আজ এলেন যে?
বিভান জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, নিজেকে ধাতস্থ করে বলল, টাইগার তোমাকে বাড়ি ফিরে যেতে বলেছে। রূপন্তী কিছুটা রুক্ষ কণ্ঠেই জবাব দিল, আমি তো গতকালই বলে দিয়েছি ও বাড়ি আমার নয়, ও বাড়িতে আমি ফিরবো না। টাইগারের যদি আমাকে দেখতে ইচ্ছে হয় তবে এখানে নিয়ে আসবেন। বিভানের রাগ লাগলো, এত করে মেয়েটাকে বাড়ি ফেরার কথা বলছে আর এ কিনা ভাব নিচ্ছে। কটমট করে সে বলল, এসব ঢঙের কথা শুনতে আমি এখানে আসিনি, ভালোই ভালোই বলছি বাড়ি ফিরে চলো। রূপন্তীর কপালে ভাঁজ পড়ল, সন্ধিহান সুরে বলল, একটা সত্যি কথা বলুন তো, এই বাড়ি ফিরে যাওয়ার কথা কে বলছে, আপনি নাকি টাইগার? বিভান জোরে একটা নিঃশ্বাস ফেলল, নিজের স্বভাব বাহিরে গিয়ে সে বলে ফেলল, ওকে ফাইন, আমি বলেছি তোমার বাড়িতে ফিরে যাওয়ার কথা। কোনো টাইগার ফাইগারের কারসাজি নেই এখানে, এখন বাড়ি ফিরে চলো। রূপন্তী অবাক হলো, সে হোক তাকে দেখতে পারত না, তার বাড়িতে থাকতে দিতে চাইতো না, সেই আজ তাকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছে। তবে পরক্ষণে কিছু একটা ভেবে মুখ বাঁকালো সে, ভেঙচি কেটে বলল, কেন, খাওয়া দাওয়ায় কষ্ট হচ্ছে বুঝি? আমাকে আবার রাঁধুনি হিসেবে চাই? হ্যাঁ তাই চাই, এখন চুপচাপ আমার সাথে চলো। কিন্তু আমি ওই বাড়িতে ফিরবো না। রূপন্তীর কাটকাট কণ্ঠস্বর, প্রতি উত্তরে বিভান শুধালো, শিওর তুমি? 100%। বিভান এবার আর নিজেকে ধাতস্থ রাখতে পারল না। সেই কখন থেকে সেই মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, আর এ কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নাটক শুরু করেছে। নিজে থেকে যেচে এসে বাড়িতে ফিরতে বলেছে বলে এর ভাব বেড়ে গেছে। কি মনে করে নিজেকে? ঠিক আছে, সে বলবে না বাড়ি ফিরে যাওয়ার কথা, থাকুক এ হোস্টেলে। বিভানের চোখ মুখ শক্ত হলো, দাঁত কিরমির করে বলল, ঠিক আছে, ফিরতে হবে না তোমাকে, আমি চলে যাচ্ছি, তুমি থাকো এই হোস্টেলে পড়ে। কথাটা বলে বিভান আর এক দণ্ডও দাঁড়ালো না। গভীর ক্রোধে উত্তপ্ত হয়ে হনহন করে হাঁটা ধরল পিছু ঘুরে। রূপন্তীও আর কথা বাড়ালো না, ভেঙচি কেটে পিছু ঘুরে পা বাড়ালো হোস্টেলের দিকে। ঠিক তখনই ঝড়ের গতিতে তার পানে ছুটে এলো বিভান। চিতাবাঘের ন্যায় থাবা বসিয়ে পেছন থেকে খামচে ধরল মেয়েটার চুল, দাঁতে দাঁত চেপে বলল, এক্ষুনি এই মুহূর্তে তুই আমার সাথে বাড়ি ফিরে যাবি। আকস্মিক আক্রমণে হকচকালো রূপন্তী, ভয়ও পেল কিছুটা, চেঁচিয়ে উঠে বলল, কি করছেন কি? চুল ধরেছেন কেন আমার? চুল ছাড়ুন তাড়াতাড়ি। আমার খাওয়া হারাম করেছিস, থাকা হারাম করেছিস, ঠিকভাবে ঘুমাতে পর্যন্ত দিচ্ছিস না, আবার বলছিস বাড়ি ফিরবি না। বেয়াদব একটা মেয়ে, তাড়াতাড়ি বাড়িতে ফিরে চল। রূপন্তী অবাক হলো, সে আবার কখন বিভানের থাকা খাওয়া হারাম করলো? সে তো আরো বাড়ি ছেড়েছে। গত কয়েকদিন ধরে লোকটার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছে। কলেজে বসে দেখা হয়, তাও বিভান নিজের থেকে তার কাছে আসে, সে যায় না। রূপন্তীর অবাক কণ্ঠে বলল, আমি আবার কখন আপনার থাকা খাওয়া হারাম করলাম? আশ্চর্য। আশ্চর্য তো এখন হবি, বদ মেয়ে মানুষ, আমাকে ফাঁসিয়ে এখন হোস্টেলে এসে উঠেছিস। হোস্টেলে যদি ওঠার ছিল আগে উঠিসনি কেন? দেশ থেকে হোস্টেল ঠিক করে আসিসনি কেন? এখানে এসে আমার বাড়িতে উঠে আমাকে শেষ করলি কেন? বিভানের একের পর এক প্রশ্ন। অবাকের মাত্রা বাড়ল রূপন্তীর। এসব কি বলছে এই লোক? মাথা খারাপ হয়েছে নাকি? রূপন্তী বেশ অবাকের সাথেই ফের শুধালো, পাগল হয়েছেন নাকি? এসব কি বলছেন আপনি? পাগল তো হয়েছি বটে, নয়তো তোকে ফিরিয়ে নিতে আসতাম নাকি? রূপন্তীর মনে আরো হাজারটা প্রশ্নের উদয় হলেও এই মুহূর্তে চুলের ব্যথাটাও জোরদার। লোকটা কেমন তার খবিশের ন্যায় শক্তপোক্ত হাত দ্বারা খামচে ধরেছে মেয়েটার চুলগুলো। মনে হচ্ছে যেন মাথার চামড়া সহ চুলগুলো এখনই উঠে যাবে। রূপন্তী আপাতত প্রশ্ন করা বন্ধ করলো, চোখ মুখ চিক খিচিয়ে বলল, আপনি পাগল হন আর ছাগল হন, আপাতত চুল ছাড়ুন, লাগছে আমার। আগে বল আমার সাথে বাড়িতে ফিরবি কিনা, তারপর তোর চুল ছাড়বো। রূপন্তীর রাগ লাগলো, কোথা থেকে হঠাৎ উড়ে এসে কল করলো, তারপর বাড়ি ফিরে যাওয়ার জন্য চোটপাট দেখালো, এখন আবার চুল ধরেও টানাটানি করছে। মেয়েটা চোখ ঘুরিয়ে তাকালো আশেপাশে। রাস্তা থেকে হেঁটে যাওয়া পথচারীরা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে তাদের পানে, মনে হচ্ছে যেন কোনো উদ্ভট জীবজন্তু দেখছে তারা। রূপন্তী বিব্রত বোধ করলো, চিবিয়ে চিবিয়ে বলল, ফিরবো না আমি। যখন ওই বাড়িতে ছিলাম তখন তো রোজ রোজ অপমান করতেন, বাড়িতে থাকা নিয়ে, খাওয়া নিয়ে খোঁটা দিতেন। এখন এত উতলা হয়ে উঠেছেন কেন বাড়িতে ফেরা নিয়ে? বিভান ক্রোধে দিশেহারা হলো, আরো জোরে চেপে ধরল রূপন্তীর চুল।
হিসিয়ে বলল। তুই ফিরবি, তোর ঘাড় ফিরবে। মেয়েটার চুলের ব্যথা আরও বাড়ল। পেছন ঘুরে যে একটু বিভানের পানে তাকাবে বা কিছু বলবে তাও পারছে না। মাথাটা একটু নাড়াতে গেলেও ব্যথা পাচ্ছে ভীষণ। রূপন্তী তবুও নিজের চুল ছাড়ানোর চেষ্টা করলো বেজায়, তবে ব্যর্থ সে। অমন এক দাপুটে পুরুষালী শক্তির সাথে পেরে ওঠা এত সহজ নাকি? রূপন্তী একটু সময় নিয়ে ভাবল। শেষে আর উপায় না পেয়ে নিজের এক হাত পেছন দিয়ে খামচে ধরল বিভানের পেট। এ পর্যায়ে হকচকিয়ে উঠল বিভানও। আকস্মিক এমন আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না মোটেও। দ্রুত বেগে নিজের শরীরটা দূরে সরিয়ে নিতে চাইল বিভান, কিন্তু পারল না। রূপন্তী ইতিমধ্যে নিজের নখ দাবিয়ে দিয়েছে তার পেটে। এখনো পেছনে সরতে গেলে নির্ঘাত তার পেটটা বাজেভাবে জখম হবে, রক্তাক্ত হবে। বিভান চোখ মুখ খিচিয়ে নিল, মৃদু স্বরে চেঁচিয়ে উঠে বলল, পেট থেকে তাড়াতাড়ি হাত সরা তোর। রূপন্তী হাত সরাল না, বাঁকা হেসে বলল, আগে আমার চুল ছাড়ুন, তারপর আপনার পেট। বিভান কটমট করল, দাঁতে দাঁত চেপে বলল, ছাড়বো না। তবে আমিও আপনার পেট ছাড়বো না। নখ দিয়ে খামচিয়ে খামচিয়ে নাড়ি ভুড়ি সব বের করে রাস্তায় ফেলবো। রূপন্তী আরো জোরে খামচে ধরল বিভানের পেট। বেচারা সহ্য করতে পারল না, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ছাড়ছি চুল, তুই পেট ছাড় আমার। রূপন্তী বিশ্বাস করতে পারল না বিভানকে। এ লোক বদমাইশ ভারী। তারপর দেখা যাবে তাকে দিয়ে মিথ্যা বলিয়ে পেট ছাড়িয়ে শরীর দূরে সরিয়ে নিয়েছে, আর চুলও ছাড়েনি। রূপন্তী তেমন ভাবল না, তৎক্ষণাৎ উত্তর দিল, আগে আপনি চুল ছাড়ুন, তারপর আমি পেট ছাড়বো। এই ছাড়ছি কিন্তু চুল, এখন তুই পেট ছাড়। কথাটা বলতে বিভান ধীরে ধীরে চুল ছেড়ে দিল মেয়েটার। রূপন্তীও পেট ছেড়ে হাত সরিয়ে নিল। দুজনেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। তবে এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। রূপন্তী পেট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তার চুলের ওপর আবারও হামলে পড়ল বিভান। পেছন থেকে চুলগুলো খামচে ধরে বলল, এবার কোথায় যাবি? হোস্টেলে উঠে সাহস বেড়ে গেছে তোর, আমার পেট খামচে ধরিস। রূপন্তী কটমট করল, মৃদস্বরে চেঁচিয়ে উঠে বলল, এটা কিন্তু প্রতারণা। আপনি বলেছিলেন চুল ছেড়ে দেবেন। বলেছিলাম চুল ছেড়ে দেব, কথা অনুযায়ী চুল ছেড়েও দিয়েছি, কিন্তু চুল যে আবার ধরবো না তা কোথাও বলিনি। রূপন্তীর মেজাজ বিগড়ালো। পেছনে হাত বাড়িয়ে আবারও আগের ন্যায় খামচে ধরতে চাইল বিভানের পেট, কিন্তু এবার লোকটা বেশ আটসাট বেঁধেই নেমেছে। নিজের শরীরটা আগের থেকে দূরে সরিয়ে রেখেছে, শুধুমাত্র হাতটা আছে রূপন্তীর চুলে। সে হাত যে খামচে ধরবে তাও পারছে না। হাত ধরতে গেলেই বিভান হাত নাড়িয়ে নাড়িয়ে চুলের এখান ওখান খামচে ধরছে আরও জোরে। ফলস্বরূপ রূপন্তীর চুলের ব্যথা বাড়ছে। বিভানের কর্মকাণ্ডে রূপন্তীর ক্রোধ বাড়ল ধপধপ করে। লোকটা রাস্তার মধ্যে এই রাতে কি বাচ্চামো শুরু করেছে? দাঁতে দাঁত চাপলো মেয়েটা, চিবিয়ে চিবিয়ে বলল, আমি কিন্তু এখন চিৎকার করব। করো চিৎকার, কে বারণ করেছে? রূপন্তী বেশি ভাবল না। এক প্রকার ক্রোধের বশেই সে গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠল, হেল্প হেল্প। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রূপন্তী আর বিভানের চেঁচামেচির সময়ে ওই রাস্তা ধরে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাদের দুজনের মারামারি করতে দেখে গাড়ি থামালেন তারা। গাড়ি থেকে নেমে এলেন দুই বলিষ্ঠ দেহী শ্বেতাঙ্গ পুরুষ। দাঁড়ালেন রূপন্তী এবং বিভানের পাশে। তাদের মধ্যে একজন গম্ভীর স্বরে ইংরেজি বাক্যে প্রশ্ন করল, এখানে কি হচ্ছে? আকস্মিক পাশে কারো কণ্ঠস্বর শুনে সেদিকে ফিরে তাকালো দুজনেই। পুলিশকে দেখে বেজায় চমকালো রূপন্তী, অন্তরাত্মা কেঁপে উঠল তার। বিভান ততটা না চমকালেও রূপন্তীর চুল ছেড়ে দিল। ভদ্র মানুষের ন্যায় শটান হয়ে দাঁড়ালো দুজনেই। রূপন্তী জোরপূর্বক হাসল, নিজের চুলগুলো ঠিক করতে করতে বলল, কই কিছু না তো, এমনি দুই বন্ধু একটু মজা করছিলাম। বিভান একবার তাকালো রূপন্তীর পানে, নির্বিকার ভঙ্গিতে বলল, আমরা বন্ধু নই। পুলিশ সদস্যর দৃষ্টি তীক্ষ্ণ হলো। পাশের জনকে আদেশ দিয়ে বলল, এ দুটোকেই গাড়িতে তোলো। রূপন্তী আটকে উঠল, ভয়ে গলা শুকিয়ে এলো তার। এখন কিনা এই লোকের জন্য তাকে পুলিশও ধরবে। তারপর যদি তার জেল হয় তখন কি হবে? এদেশে এসে শেষে কিনা জেল খাটতে হবে। সে যতদূর জানে এদেশের আইন ব্যবস্থা যথেষ্ট কড়াকড়ি। বাংলাদেশের ন্যায় ঘুষ দিয়ে মুক্তি পাওয়া যাবে না। সব হয়েছে এই লোকের জন্য। মানছে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই, তাই বলে পুলিশের সম্মুখে সত্যিটা বলে দিতে হবে। এর মাথায় কি এইটুকু ঢোকেনি যে পুলিশ ধরলে
তাকে একা ধরবে না, সাথে বিভানকেও ধরবে। রূপন্তী একটু গা ঘেঁষে দাঁড়ালো তার, চিবিয়ে চিবিয়ে বলল, মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে আপনার? সত্যি কথা কে বলতে বলেছিল আপনাকে? এখন পুলিশ ধরে নিয়ে গেলে কি করবেন? এদেশের পুলিশ কাউকে ধরে শুধু শুধু বন্দি করে রেখে দেয় না, স্টেশনে নিবে, জিজ্ঞাসাবাদ করবে, সঠিক উত্তর দিতে পারলে ছেড়ে দিবে। কথাটা বলে পরপর পুলিশের গাড়ির পানে হাঁটা লাগালো বিভান। ভাবলেশহীনভাবে পুলিশদের বলল, চলুন। চোখ বড় বড় হলো রূপন্তীর, হৃদয়ে ভয় বাড়ল তার। পুলিশ স্টেশনে গিয়ে যদি সঠিক উত্তর না দিতে পারে, যদি ছাড়া না পায়, তবে তার পড়াশোনার কি হবে, তার বাবা মা ভাইয়ের কি হবে? তাছাড়া এই খবর দেশে পৌঁছালে যে কেলেঙ্কারি হয়ে যাবে। জুবায়েদা বেগম, সালাম হোসেন এবং তার মা কত আশা করে এদেশে পড়তে পাঠিয়েছে তাকে, তারা নিশ্চয়ই খুব কষ্ট পাবেন। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার। কেন যে সে বিভানের পেছনে লাগতে গেল, আর কেন যে চিৎকার করতে গেল কে জানে। প্রয়োজনে বিভান তার সব চুল ছিঁড়ে ফেলত, তবুও তার চুপ থাকা উচিত ছিল। রূপন্তী দিশাহারা হয়ে বসে পড়ল রাস্তায়, চোখে তার চিকচিক করছে অশ্রুকণা। মেয়েটাকে বসে পড়তে দেখে কপাল কুঁচকালো পুলিশ দুজন। একজন একটু ধমকের সুরেই বলল, কি হলো, এখানে বসে পড়ছেন কেন? গাড়িতে উঠুন। রূপন্তী এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠল। সে কিছুতেই জেলে যেতে চায় না, কিছুতেই না। এদেশে আসার পর থেকে একের পর এক বিপদ লেগেই আছে, শেষ পর্যন্ত কিনা এখন পুলিশের পাল্লায়ও পড়তে হবে। রূপন্তীর কান্না বিজড়িত কণ্ঠই বলল, আমি কিছু করিনি, আমাকে দয়া করে ধরে নিয়ে যাবেন না। আমার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবেন। মেয়েটার কান্নার শব্দে বিরক্ত হলো পুলিশ সদস্য দুজনই। ফের আবার একজন বলল, গাড়িতে উঠুন। রূপন্তী উঠল না, রাস্তায় বসে এক নাগারে কেঁদেই যাচ্ছে সে। পুলিশ সদস্যদের বিরক্তি বাড়ল আরও। একটু এগিয়ে তারা দুজন মেয়েটার দুপাশে ধরল, টেনে উঠাতে চাইল বসা থেকে। রূপন্তী চেঁচিয়ে উঠল, অনুনয় করে বলল, আমাকে ছেড়ে দিন দয়া করে। আমি আর কোনো দিন কোনো মারামারিতে জড়াবো না। আমাকে কেউ জানে মেরে দিলেও আমি তাকে মারবো না। পুলিশ দুজন ছাড়লেন না তবুও। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে উঠে বসেছিল গাড়িতে, তবে ওই পুলিশদের রূপন্তীর গায়ে হাত দিতে দেখে নেমে এলো। থমথমে কণ্ঠে বলল, আপনারা ছাড়ুন ওকে, আমি নিয়ে আসছি। পুলিশ সদস্যরা এক প্রকার বিরক্তিতেই ছেড়ে দিলেন মেয়েটাকে। বিভান সাথে সাথে এসে ধরল রূপন্তীর এক হাত, টেনে হিঁচড়ে উঠাতে চাইল গাড়িতে। রূপন্তীর কান্না বাড়ল, ভেজা গলায় বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আপনি জানেন এখানে আমার কোনো দোষ ছিল না। আপনি আমার চুল টেনে ধরেছিলেন। আর তুমি আমার পেট। কথাটা বলতে বলতে মেয়েটাকে টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে বসালো বিভান। পুলিশ সদস্যদের পানে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, গাড়ি স্টার্ট করুন। রাত্রি কিছুটা বেড়েছে। বিভান আর রূপন্তী পাশাপাশি পুলিশ স্টেশনে বসে রয়েছে। মেয়েটা ইতিমধ্যে কাঁদতে কাঁদতে চোখ নাক ফুলিয়ে ফেলেছে, এখনো ক্ষণে ক্ষণে হেঁচকি তুলছে। পুলিশ ইন্সপেক্টর একবার তাকালেন রূপন্তীর পানে, অতঃপর বিভানের পানে তাকিয়ে শুধালেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মারামারি করছিলেন কেন? আর আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কি? বিভান আর চোখে তাকালো রূপন্তীর পানে, হুট করেই জবাব দিল, গার্লফ্রেন্ড, তাও আবার যেই সেই গার্লফ্রেন্ড নয়, একদম লিভিনে থাকা গার্লফ্রেন্ড ও আমার। রূপন্তী চমকালো, বিস্ময়ে হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেল তৎক্ষণাৎ। মস্তিষ্ক নড়ে উঠল। কি বলছে এই লোক? গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? এর সাথে শত্রুতা ব্যতীত আর কোনো সম্পর্ক তো নেই আমার। রূপন্তীর অবাকত্বের মধ্যেই ইন্সপেক্টর ফের প্রশ্ন করলেন, তাহলে গার্লফ্রেন্ডের সাথে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মারামারি কেন করছিলেন? বিভান কোনো উত্তর দিবে তার আগেই মুখ খুলল রূপন্তী, মৃদু চেঁচিয়ে বলল, মিথ্যে কথা। আমি ওনার কোনো গার্লফ্রেন্ড নই। আমি ওনার শত্রু, মহাশত্রু। বিভান কপাল কুঁচকালো, ঘাড় বাঁকিয়ে তাকালো মেয়েটার পানে, কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, জেলে যেতে চাইছো? রূপন্তী তৎক্ষণাৎ ডানে বামে মাথা ঝাঁকালো। পরিপ্রেক্ষিতে বিভান চিবিয়ে চিবিয়ে বলল, তাহলে চুপ থাকো। তাই বলে আপনি আমাকে একদম গার্লফ্রেন্ড বানিয়ে দেবেন, তাও লিভ ইনে থাকা গার্লফ্রেন্ড? বিভান জবাব দিল না রূপন্তীর প্রশ্নের। মাথা ঘুরিয়ে আবার সে তাকালো ইন্সপেক্টরের পানে, মেকি হেসে বলল, আমার উপর রেগে আছে তো তাই মিথ্যা বলছে, ও আমার গার্লফ্রেন্ডই। ইন্সপেক্টরের বোধহয় সন্দেহ হলো। কপালে ভাঁজ ফেলে তিনি শুধালেন,
গার্লফ্রেন্ডের সাথে তাহলে রাস্তা দাঁড়িয়ে মারামারি করার মানে কি? আসলে হয়েছে কি, এই মাসখানেক পূর্ব থেকে আমরা এক বাড়িতে একসাথে থাকা শুরু করেছি, অর্থাৎ লিভ-ইনে থাকা শুরু করেছি। সব ভালোই চলছিল, কিন্তু হুট করেই সেদিন ছোট একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। ও আমার সাথে রেগে গিয়ে বাড়ি ছেড়ে দিয়ে কলেজ হোস্টেলে ওঠে। আমিও নিজের রাগের কারণে প্রথমে ওকে বাড়িতে ফিরিয়ে নিতে যাইনি, তবে ধীরে ধীরে উপলব্ধি করলাম ওকে ছাড়া আমি থাকতে পারছি না, কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। তাই ওকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু ও কিছুতেই আসতে চাইছিল না। একটা সময় অধৈর্য হয়ে ওকে ফিরিয়ে নেওয়ার জন্য টানাটানি শুরু করি, আর ও ছোটার চেষ্টা করছিল। থামলো বিভান, আবার বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।